Hi friends, today I'm coming back to my tutorial channel with a new video. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হাউ সম্পর্কে। এই হাউ শব্দটিকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং রিলেটিভ অ্যাডভার্ব হিসেবেও বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করি। আবার এই শব্দটি আমরা WH কোশ্চান ওয়ার্ড হিসেবেও বাক্যের মধ্যে ব্যবহার করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমি এখানে লিখেছি ইন্টারোগেটিভ এন্ড রিলেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব শব্দের অর্থ হলো প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ, আর রিলেটিভ অ্যাডভার্ব শব্দের অর্থ হলো সম্পর্কমূলক ক্রিয়া বিশেষণ। এখন আমরা যে প্রথম স্ট্রাকচারটি লিখেছি সেই স্ট্রাকচারটি হলো হাউ অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি, হাউ আর ইউ ফেলিং নাও। এখানে এই হাউ শব্দের অর্থ আমরা কেমন অর্থে ব্যবহার করেছি। আমি হাউ এর জায়গা হাউ লিখেছি, অক্সিলারি ভার্ব হিসাবে আর ব্যবহার করেছি, সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি এবং মেইন ভার্ব হিসাবে ফেলিং ব্যবহার করেছি এবং অবজেক্ট হিসাবে নাও ব্যবহার করেছি। তাহলে আমরা জানতে পারলাম হাউ আর ইউ ফেলিং নাও। এটার বাংলা বলতে পারি এখন তুমি কেমন অনুভব করছো। তারপর দ্বিতীয়ত যে স্ট্রাকচারটি লিখেছি সেটি হলো হাউ প্লাস ডো ডাজ ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে এক্সাম্পল লিখেছি, হাউ ডো ইউ কুক রাইস। এখানে হাউ এর জায়গায় হাউ লিখেছি, তারপর এই ডো ডাজ ডিড এগুলিকে আমরা ডুইং ভার্ব বলি। এই ডুইং ভার্বের মধ্যে আমি এখানে ডো ব্যবহার করেছি, সাবজেক্ট হিসাবে ইউ ব্যবহার করেছি এবং মেইন ভার্ব হিসাবে কুক ব্যবহার করেছি, তারপর অবজেক্ট হিসাবে রাইস ব্যবহার করেছি। তারপর তৃতীয় স্ট্রাকচারটি হলো হাউ প্লাস মেনি মাচ সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল লিখেছি, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার। এখানে আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, হাউ এর পরে আমরা কোথাও মেনি ব্যবহার করি, কোথাও মাছ ব্যবহার করি। আমরা মাছ তখনই ব্যবহার করব যখন হাউ শব্দটির পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি যদি আনকাউন্টেবল হয়, অর্থাৎ সেই সাবজেক্টকে যদি আমরা গণতে না পারি। যেমন মিল্ক, মিল্ককে আমরা কি করতে পারি না, গুনতে পারি না। তারপর যেমন ওয়াটার, ওয়াটারকে আমরা কি করতে পারি না, গণতে পারি না। কিন্তু সাবজেক্টটিকে যদি আমরা গণতে পারি, যেমন স্টুডেন্ট ব্যবহার করা হলো, তারপর ম্যান ব্যবহার করা হলো, তারপর বয়েজ ব্যবহার করা হলো, এই ধরনের শব্দগুলিকে আমরা কি করতে পারি, গুনতে পারি। যদি গুনা যায় তাহলে সেই ক্ষেত্রে মেনি বসবে, আর যদি গণা না যায় তাহলে সেই ক্ষেত্রে মাছ বসবে। আমি এখানে মেনি শব্দটি ব্যবহার করেছি কারণ তার পাশে স্টুডেন্টস শব্দটি রয়েছে। কারণ আমরা স্টুডেন্টকে 1 2 3 এইভাবে করে কি করতে পারি, কাউন্ট করতে পারি, গুনতে পারি। যদি কোনো জিনিসকে গণা যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মেনি শব্দটি ব্যবহার করতে পারি। আর যদি গোনা না যায় তাহলে আমরা মাছ শব্দটি ব্যবহার করব। তারপর যে স্ট্রাকচারটি রয়েছে চতুর্থ নাম্বার, সেটি হলো হাউ লং অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমি একটা এক্সাম্পল লিখেছি, হাউ লং উইল ইট টেক। বাংলায় যখন আমরা কতক্ষণ শব্দটি ব্যবহার করি তখন ইংরেজিতে সেটিকে আমরা হাউ লং হিসেবে ব্যবহার করে বাক্য গঠন করতে পারি। যেমন আমি এখানে লিখেছি, হাউ লং উইল ইট টেক। তারপর যে আমি স্ট্রাকচারটি লিখেছি, হাউ ফার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। হাউ ফার
ইজ ইউর স্কুল। এখানে হাউ ফার এর জায়গায় হাউ ফার লিখেছি, ভার্ব হিসাবে ইজ ব্যবহার করেছি, সাবজেক্ট হিসাবে ইউর স্কুল ব্যবহার করেছি। এখানে আমরা যদি বাংলায় কত দূর ব্যবহার করি তাহলে আমরা সেটাকে ইংরেজিতে হাউ ফার বলতে পারি। বাংলায় কত দূর দিয়ে আমরা যদি প্রশ্ন করি সেটাকে আমরা যদি আবার ইংরেজিতে ব্যবহার করি তখন আমরা বলতে পারি হাউ ফার। তাহলে হাউ ফার ইজ ইউর স্কুল, তোমার বিদ্যালয় কত দূর। তারপরের যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হলো হাউ অফেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আমি একটি এক্সাম্পল লিখেছি, হাউ অফেন ডু ইউ স্টাডি। এখানে হাউ অফেন শব্দটি যেভাবে আছে আমি এইভাবে ব্যবহার করেছি, তারপর ভার্ব হিসাবে আমি ডু ব্যবহার করেছি, তারপরে এখানে সাবজেক্ট হিসাবে আমি ইউ স্টাডি শব্দটি ব্যবহার করেছি। হাউ অফেন এর বাংলা অর্থ হলো কতবার। আমরা যদি বাংলায় কতবার দিয়ে প্রশ্ন তৈরি করি তখন ইংরেজিতে আমরা হাউ অফেন ব্যবহার করে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। হাউ অফেন ডু ইউ স্টাডি, তুমি দিনে কতবার পড়াশোনা করো। তারপরের যে স্ট্রাকচারটি সেটি হলো হাউ সুন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমি একটি এক্সাম্পল লিখেছি, হাউ সুন উইল ইট টেক। এখানে হাউ সুন শব্দের অর্থ হলো কত তাড়াতাড়ি। হাউ সুন উইল ইট টেক, আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসাবে উইল ব্যবহার করেছি, সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করেছি, মেইন ভার্ব হিসাবে টেক ব্যবহার করেছি। তারপরের যে সেন্টেন্স স্ট্রাকচারটি সেটি হলো হাউ প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। একটি এক্সাম্পল লিখেছি, হাউ ফাস্ট ডাজ ইট রান। এখানে হাউ ফাস্ট শব্দের অর্থ হলো কত দ্রুত। আমরা যদি বাংলাতে কত দ্রুত দিয়ে প্রশ্ন তৈরি করি এবং সেটাকে যদি আমরা ইংরেজিতে আবার প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা ইংরেজিতে হাউ ফাস্ট দিয়ে কি করব, প্রশ্ন করব। হাউ ফাস্ট ডাজ ইট রান এর বাংলা হলো ইহা কত দ্রুত দৌড়াতে পারে। তারপর যে স্ট্রাকচারটি রয়েছে সেটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে আমি একটি এক্সাম্পল লিখেছি, আই সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, ভার্ব হিসাবে নো ব্যবহার করেছি, তারপরে হাউ যেভাবে আছে এইভাবে লিখেছি, সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করেছি, তারপরে ভার্ব হিসাবে ডাজ ব্যবহার করেছি, তারপরে দা ওয়ার্ক অবজেক্ট হিসাবে ব্যবহার করেছি। যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর হাউ শব্দটি থাকে, তারপর আবার সাবজেক্ট থাকে, তারপর আবার ভার্ব থাকে, তারপর অবজেক্ট থাকে, তখন আমরা সেই ক্ষেত্রে যে হাউ শব্দটি ব্যবহৃত হয় সেটিকে আমরা বলতে পারি রিলেটিভ অ্যাডভার্ব।